কলেজে প্র্যাকটিক্যাল করছিলাম মনে হয় টাইটেশন আমি করি না আমি করো না আচ্ছা আজকে এখানে করবো হোয়াইট বোর্ডে করবো কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয় আচ্ছা টাইটেশন মানে হচ্ছে যাও চলে যাও আর আছে পরে নাই আর কি আছে পরে নাই আচ্ছা টাইটেশন মানে হচ্ছে একটি প্রমাণ দ্রবণের সাহায্যে প্রমাণ দ্রবণ মানে যার ঘনমাত্রা জানা আছে যা যে যৌগের বা যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে এবং যার আয়তন আমাদের জানা আছে এই দ্রবণকে বলা হচ্ছে প্রমাণ দ্রবণ। তাহলে একটি প্রমাণ দ্রবণের সাহায্যে বা একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে যখন একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় এই পদ্ধতিকে বলা হচ্ছে টাইট্রেশন। তাহলে একটি প্রমাণ দ্রবণের সাহায্যে অন্য একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে টাইট্রেশন। দেখো যে প্রক্রিয়ায় একটি প্রমাণ দ্রবণের সাহায্যে অন্য একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে টাইট্রেশন বলে। যে প্রক্রিয়ায় একটি প্রমাণ দ্রবণের সাহায্যে অন্য একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে টাইট্রেশন। এখন টাইট্রেশন মূলত হয় হচ্ছে দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, আরেকটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাবরেটরির মধ্যে বা কলেজে বিভিন্ন কলেজে ল্যাবরেটরির মধ্যে টাইট্রেশন মূলত যে সকল বিক্রিয়ার মধ্যে করা হয় সেটা হচ্ছে কি প্রশমন বিক্রিয়া, মানে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে লবণ এবং পানি উৎপন্ন হয় এই বিক্রিয়ার মূলত টাইট্রেশন করা হয়। মানে নয়তো অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে থাকবে, অ্যাসিডের ঘনমাত্রা যদি দেওয়া থাকে তখন হচ্ছে ক্ষারের ঘনমাত্রা বের করা হয়, অথবা ক্ষারের ঘনমাত্রা বের থাকতে পারে এর সাহায্যে অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করা হয়। তাহলে এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে টাইট্রেশন। এখন কোনো একটি প্রশমন বিক্রিয়া মানে পুরো প্রশমিত হয়ে গেছে কিনা, মানে কোনো একটি প্রশমন বিক্রিয়া পুরো সংগঠিত হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের লাগবে হচ্ছে নির্দেশক। এখন নির্দেশক কি? নির্দেশক হচ্ছে যে সকল যৌগ কোনো অ্যাসিডীয় দ্রবণ বা ক্ষারীয় দ্রবণের মধ্যে উপস্থিত থেকে একটি প্রশমন বিক্রিয়ায় বা কোনো একটি প্রশমন বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে বা কোনো একটি প্রশমন বিক্রিয়া শেষ হয়েছে কিনা তা নির্ধারণ করে তাকে বলা হয় নির্দেশক। তাহলে আমাদের লাগবে হচ্ছে নির্দেশক। দেখো এরপরে নির্দেশক দেখো যে সকল যৌগ অম্লীয় বা ক্ষারীয় দ্রবণে উপস্থিত থেকে কোনো একটি প্রশমন বিক্রিয়ার
নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি প্রসমান বিক্রিয়ার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে সমাপ্তি বিন্দু কোন একটি প্রসমান বিক্রিয়ার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে সমাপ্তি বিন্দু নির্ধারণ করে তাকে নির্দেশক বলা হয়। যেমন একটা এক্সাম্পল দিলাম, যেমন মিঠাই অরেঞ্জ, তারপর ফেনল ল্যাট ইত্যাদি। এরপর দেখো কয়েকটি নির্দেশক। আমরা এখানে মোট 4টি অথবা 5টি নির্দেশকের অম্লীয় মাধ্যমে বর্ণ তার কি রূপ হয়, ক্ষারীয় মাধ্যমে তার বর্ণ কি রূপ হয় এবং তার পিএইচ পরিসীমা, এগুলো মুখস্থ রাখবেন। এগুলো মুখস্থ থাকলে তখন সুবিধা হবে না। আমি প্রথমে লিখলাম নির্দেশকের নাম, এরপর লিখলাম অম্লীয় মাধ্যমে বর্ণ, তার বর্ণ, এরপর ক্ষারীয় মাধ্যমে তার বর্ণ, এরপর হচ্ছে পিএইচ পরিসীমা, তার বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা। প্রথমে লিখে নাও মিথাইল অরেঞ্জ। অম্লীয় মাধ্যমে তার বর্ণ হচ্ছে লাল, আর ক্ষারীয় মাধ্যমে তার বর্ণ হলো হলুদ, আর পিএইচ পরিসীমা হচ্ছে 3.2 থেকে 4.4। এরপর মিথাইল রেড, অম্লীয় মাধ্যমে বর্ণ লাল, ক্ষারীয় মাধ্যমে বর্ণ হলুদ এবং বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা 4.8 থেকে 6.0। মিথাইল রেড। এরপর হচ্ছে ফেনল রেড, অম্লীয় মাধ্যমে বর্ণ হচ্ছে হলুদ, ক্ষারীয় মাধ্যমে লালে লাল। তারপর এটা হচ্ছে 6.8 থেকে 8.4। Last one is phenolphthalein। এটা হচ্ছে বর্ণহীন, তারপর ক্ষারীয় মাধ্যমে গোলাপি, আর হচ্ছে 8.2 থেকে 10। এই চারটা মুখস্থ রাখো।
বই কিন্তু অনেক লোডে আছে, হ্যাঁ, এমন নাম মানে এই নামগুলো দেখলে বায়োলজি মনে পড়ে। কি নাম আছে এখানে? মিথাইল ভায়োলেট, থাইমল ব্লু, মিথাইল অরেঞ্জ, ব্রোমোপিসল গ্রিন, মিথাইল রেড, লিটমাস পেপার, থাইমল ব্লু খায়, ব্রোমোথাইল মল ব্লু। আমি তো বলতে চাচ্ছি হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো নির্দেশকের নাম। এগুলো সবগুলো কাজে লাগবে না, এবং সবগুলো হচ্ছে ল্যাবরেটরিতে পাওয়া যায় না। তাহলে ল্যাবরেটরির মধ্যে ম্যাক্সিমাম যে দুটি নির্দেশক পাওয়া যায় যেগুলো ইউজ করা হয়, একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ, আরেকটি হচ্ছে ফেনফথেলিন। তো এবার একটু রিভিউ করি লাস্ট দুটি যে আসছিলাম। টাইট্রেশন হচ্ছে মূলত একটি মানে এই টাইট্রেশনটা মূলত মানে তসমান বিক্রিয়ার ক্ষেত্রে এই পরীক্ষাটি করা হয়, বা ল্যাবরেটরি একটি পরীক্ষা। মূলত এটা কি করা হয়, তসমান বিক্রিয়ার মধ্যে একটি অ্যাসিডীয় দ্রবণের ঘনমাত্রার সাহায্যে একটি ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা, অথবা একটি ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অ্যাসিডীয় দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা। এখন যার ঘনমাত্রা জানা আছে তাকে বলা হচ্ছে প্রমাণ দ্রবণ, মানে যার ঘনমাত্রা এবং আয়তন জানা আছে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তাহলে যে প্রক্রিয়া একটি প্রমাণ দ্রবণের সাহায্যে অন্য একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে টাইট্রেশন। এবং টাইট্রেশনটা আমরা কিভাবে করে একটু পরে আমি বলতেছি। তো এরপর যেহেতু এই টাইট্রেশনটা মূলত হচ্ছে কি তসমান বিক্রিয়ার ক্ষেত্রে মানে করা হয় বা পরীক্ষাটি করা হয়, সুতরাং কোনো একটি বিক্রিয়া তসমান বিক্রিয়া সেটি মানে কি সম্পূর্ণরূপে হয়েছে কিনা তা বোঝার জন্য আমাদের লাগে হচ্ছে নির্দেশক। এখন নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজ হচ্ছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরলাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি পরস্পর বিক্রিয়ার মাধ্যমে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। বিক্রিয়াটিকে দেখা যাচ্ছে 1 মোল HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি বিক্রিয়া করে, তাই না? তো এখন আমরা যখন কোন একটা পাত্রের মধ্যে দ্রবণটা দিব, এখানে কত মোল আছে এটা কি আমরা জানি? এটা আমরা জানি না। সো এই ক্ষেত্রে পাত্রের মধ্যে অ্যাসিডীয় দ্রবণ নেই অথবা ক্ষারীয় দ্রবণ নেই, তাহলে এই বিক্রিয়াটি সম্পূর্ণরূপে শেষ হয়েছে কিনা এটা বুঝবো হচ্ছে আমরা নির্দেশকের মাধ্যমে। এবং নির্দেশক কি করে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে তখন বিক্রিয়াটি সমাপ্তি নির্দেশ করে। তাহলে যে সকল যৌগ কোনো একটি তসমান বিক্রিয়ায় অ্যাসিডীয় দ্রবণ অথবা ক্ষারীয় দ্রবণের মধ্যে উপস্থিত থেকে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি তসমান বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা একটি তসমান বিক্রিয়া শেষ হয়েছে কিনা তা নির্ধারণ করে দেয়, তাকে বলা হচ্ছে নির্দেশক। এবং বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের নির্দেশকটি আছে, তার মধ্যে এই 4টি নির্দেশক মানে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে এখান থেকে আসে আর কি বারবার। আর এগুলো হচ্ছে ল্যাবরেটরিতেও এই 4টি নির্দেশক বেশি ইউজ করা হয়। তো এখন দেখো মূলত টাইট্রেশনটা কিভাবে করা হয়। কেউ করছে একটা হাত তুলো কলেজের মধ্যে 1 2 3 4 বাকিগুলো কেউ যায় না। আচ্ছা দেখো টাইট্রেশনের মধ্যে আমরা কি করি, মূলত ধরে নিলাম এরকম লম্বা একটা বুলেট আছে না, বুলেট দেখছো? বুলেট স্যার, হ্যাঁ এটাকে বলা হচ্ছে বুলেট। এই বুলেট না, বুলেট এসে বুলেট এরকম সাধারণ বুলেট। তো একটা বুলেট থাকবে এভাবে, এই যে একটা বুলেট থাকবে, দ্রবণাত্মক একটা ক্লাস দেখো, একটা বুলেট থাকবে, এই বুলেট থাকবে, চিহ্ন থাকবে, আর এখানে একটা দ্রবণ থাকবে অজানা দ্রবণ, এখানে দাগ কাটা থাকবে, এই বুলেটের মধ্যে দাগ কাটা থাকবে, আর এখানে হচ্ছে একটা ইয়ে থাকবে, কি বলবো অনেক ফ্লেভার টাইপ আর কি। তাহলে এটাকে খুললে হচ্ছে কি এদিকে দ্রবণটা নিচে পড়ে যাবে, এবং এই বুলেটটির একটা স্ট্যান্ডের মধ্যে আটকানো থাকবে, একটা স্ট্যান্ড, এটা হচ্ছে স্ট্যান্ড, যে স্ট্যান্ডের মধ্যে আটকানো থাকবে, এবং এখানে এই যে আটকানো থাকবে, এর সাথে এখানে আটকানো থাকবে। তো কি করা হয়, যখন কলেজে টাইট্রেশনের পরীক্ষা করতে যাবা তখন ল্যাবরেটরি থেকে তোমাকে একটা পাত্রের মধ্যে দ্রবণ দিয়ে দিবে। ধরে দিলাম এখানে বুলেটের মধ্যে অজানা দ্রবণ, এটা হচ্ছে অজানা দ্রবণের ঘনমাত্রা, মানে ধরে দিলাম এটা হচ্ছে HCl,
এবং এই বইয়ের মধ্যে অনেক এখানে দাগ কাটা থাকবে, ধরলাম এটা হচ্ছে 0, তারপর 10, তারপর 20, 30, তারপর 40, তারপর 50, তারপর 60 এভাবে ধরলাম। মানে 60 ml পর্যন্ত এখানে কি দিয়ে আছে, HCl দ্রবণ দেয়া আছে। এখন আমাদের কাজ হলো এই HCl দ্রবণের ঘনমাত্রা বের করা। এটা হচ্ছে অজানা, মানে দ্রবণটি হচ্ছে জানা, HCl বা তার ঘনমাত্রা হচ্ছে অজানা। তাহলে এই HCl এর দ্রবণের ঘনমাত্রা আমরা বের করব অন্য এক দ্রবণের সাহায্যে। তাহলে যে দ্রবণের সাহায্যে বের করবা সেই দ্রবণটি তোমাকে ল্যাবরেটরি থেকে দেওয়া হবে, কলেজ থেকে দেওয়া হবে। তো ধরে নিলাম একটা পাত্রের মধ্যে আমাদেরকে দেওয়া হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং এখানে বলা হলো এখানে যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলো সেটা ধরলাম হচ্ছে 20 ml। এবং আমাদেরকে বলা হলো এর ঘনমাত্রা হচ্ছে কত, 0.5। তাহলে 0.5। এটা কি দ্রবণ, ক্ষারীয় নাকি অম্লীয়? এটা হচ্ছে ক্ষারীয়, এটি হচ্ছে অম্লীয়। তারপর এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে এখানে নিব আমরা, এখানে নেওয়ার পর তারপর এর বুড়ার থেকে এখানে HCl ঢালবো, মানে এটা আস্তে করে ছেড়ে দিয়ে আস্তে করে এখানে HCl পড়তে থাকে। বা এখানে HCl যোগ করার পূর্বে আমরা কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এখান থেকে যে কোনো একটা নির্দেশক আমরা অ্যাড করব। ধরে নিলাম আমরা কি ফেনফথেলিন দিলাম, কথা দিলাম ফেনফথেলিন। এটা কি ক্ষারীয় দ্রবণ নাকি অম্লীয় দ্রবণ? ক্ষারীয় দ্রবণ। তাহলে এই ক্ষারীয় দ্রবণের মধ্যে যখন ফেনফথেলিন যোগ করা হয়, ক্ষারীয় দ্রবণের বর্ণ হচ্ছে কি, গোলাপি। তাহলে এই পুরো সোডিয়াম হাইড্রোক্সাইডটা গোলাপি বর্ণের হয়ে যাবে, গোলাপি। তাহলে এই গোলাপি বর্ণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা এখানে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এখান থেকে HCl ধরে নিব। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই গোলাপি কালারটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এই গোলাপি কালারটা সম্পূর্ণরূপে যখন চলে যাবে তখন এখানে স্টপ করে দিব, মানে HCl নেওয়া স্টপ করে দিব। এই মুহূর্তে মানে কি এখানে HCl ঢালার পূর্বে আমরা এখানে মানে শুরুতে এখানে কত দাগ পর্যন্ত HCl ছিল আমরা পরিমাপ করে দিব। ধরে দিলাম শুরুতে কত, এখানে 60 ml। তারপর এই পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা HCl ঢাললাম, ঢালার পর এটা কমে যাবে না। ধরে দিলাম এখান থেকে যে 50 ml পর্যন্ত ঢালার পর তখন হচ্ছে কি এই গোলাপি বর্ণের সোডিয়াম হাইড্রোক্সাইডটি বর্ণহীন হয়ে গেল। যে মুহূর্তে বর্ণহীন হয়ে যাবে মানে হচ্ছে কি গোলাপি বর্ণটা চলে যাবে, তখন বুঝে নিব বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে। মানে এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু। এখানে গোলাপি বর্ণ ছিল, বর্ণহীন হয়ে যাবে। যখন বর্ণহীন হবে, গোলাপি কালারটা উঠে যাবে, তখন বিক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানে পূর্ণ প্রশমিত হয়ে যাবে। স্টপ করে দিব, তখন লাস্টে ভেবে নিব হচ্ছে কি এটা চলে আসছে কত, 50 ml পর্যন্ত। তাহলে আমরা কত ইউজ করছি, 10 ml। শুরুতে কত ছিল, 60, এরপরে 50, তাহলে ইউজ করছি কত, 10, তাহলে 10 ml ইউজ করছি। তাহলে এরপরে আমরা কি করাবো, বিক্রিয়া করাবো। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ HCl বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড যোগ কত, পানি। আর এই বিক্রিয়া সমানটা করার পর দেখা যায় 1 মোল এই 1 মোলের সমান। তাহলে আমরা জানি একটা সূত্র, সেটা হচ্ছে কি BASA ডিভাইডেড বাই BBSG ইকুয়াল টু A ডিভাইডেড বাই B। তাহলে এই সূত্র ইউজ করে তখন এর ঘনমাত্রা আমরা নির্ণয় করে নিব। তাহলে এখানে BA সমান কত, BA মানে কত, অ্যাসিডের আয়তন, কত ইউজ করছি, 10, তাহলে 10 ml। তারপর SA সমান কত জানা নেই, SA মানে হচ্ছে কি তার ঘনমাত্রা, অজানা দ্রবণের ঘনমাত্রা। তারপর A সমান কত, 1। এর পরিচয় কি, মোল সংখ্যা। বিক্রিয়ায় HCl কত মোল বিক্রিয়া করে, তাহলে কত মোল, এখানে 1 মোল, তাহলে এর মান হচ্ছে আমাদের 1। সিমিলারলি BB ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা কত দেয়া আছে আমাদের, 20 ml। তারপর SB ইকুয়াল টু কত, 0.5 m। এরপর হচ্ছে B সমান কত, 1 বসা দিবা, এসে পাবা। এটা হচ্ছে অজানা দ্রবণের ঘনমাত্রা। তখন হচ্ছে কি এই পুরো প্রসেসটা পেটিএল খাতায় লিখে জমা দিতে হবে। এটা হচ্ছে টাইট্রেশন। তো এক্ষেত্রে ফেনফথেলিন বাদে আরো বিভিন্ন ধরনের হচ্ছে কি মানে নির্দেশক পাওয়া যায়, বা তার মধ্যে এগুলোর মধ্যে ফেনফথেলিন হচ্ছে বাজারের মধ্যে সবচেয়ে অ্যাভেলেবেল এবং এগুলোর দামেও অনেক সস্তা। সুতরাং ল্যাবরেটরির মধ্যে অনেক টাকা খরচ করতে চায় না ওরা, সস্তা দামে ফেনফথেলিন নিয়ে আসে।
তাহলে এই প্রক্রিয়া কি করা হয়, একটি জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় বা টাইট্রেশন করা হয়। এখন আমরা যে প্রশমন বিক্রিয়া সম্পাদিত করি, একটা হচ্ছে অ্যাসিড যোগ তারপর ক্ষার, বিক্রিয়া উৎপন্ন হয় লবণ এবং পানি। তাহলে যে কোনো একটি প্রশমন বিক্রিয়া মোট 4 ধরনের হতে পারে। কি কি? অ্যাসিড যখন তীব্র হয় এটা মৃদু হতে পারে, এটা এক ধরনের। আর অ্যাসিড যখন মৃদু হয় এটা কি হতে পারে, এই যে কি বললাম, যখন এটা তীব্র হবে এটা মৃদু, এটা এক ধরনের। এটা মৃদু, এটা তীব্র, এটা এক ধরনের। এটাও তীব্র, এটাও তীব্র, এটা এক ধরনের। এটাও মৃদু, এটাও মৃদু, এটা এক ধরনের। মোট কয় ধরনের? 4 ধরনের। তাহলে 4 ধরনের প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে নির্দেশক নির্বাচন করতে পারি? আমরা একটা টাইট্রেশনের কাজ করব, কাজ করার পর আমরা কোন নির্দেশকটা নিয়ে নিব, মানে কোন নির্দেশকটি নিলে আমাদের জন্য পরীক্ষাটি ভালোভাবে সম্পন্ন হবে, আমরা এখন প্রশমন বিক্রিয়ায় নির্দেশক নির্বাচন করব। দেখো, প্রশমন বিক্রিয়ায় নির্দেশক নির্বাচন, প্রশমন বিক্রিয়ায় নির্দেশক নির্বাচন। প্রশমন বিক্রিয়ায় নির্দেশক নির্বাচন। আচ্ছা, তার আগে একটু আলোচনা করে নিই। আমরা পিএইচ জানি, তাই না? পিএইচ এর সর্বাধিক মান কত? 14, সর্বনিম্ন মান 0, মাঝখানের মান কত? 7। যদি কোনো একটা দ্রবণের পিএইচ 7 হয়, এটা হচ্ছে কি নিরপেক্ষ দ্রবণ বা বিশুদ্ধ দ্রবণ বলা হয়। তাহলে পিএইচ এর যে পরিসীমাটি সেটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, মাঝখানে হচ্ছে 7। তাহলে কোনো একটি দ্রবণের পিএইচ এর মানটা যখন লেস দ্যান 7 হয় তখন সেটা কি অম্লীয় হয়, সেটা হচ্ছে অম্লীয় প্রকৃতির। আর যখন কোনো একটি দ্রবণের পিএইচ গ্রেটার দ্যান 7 হয় তখন সেটি হচ্ছে এটা হচ্ছে ক্ষারীয়, এটি হচ্ছে ক্ষারীয়। এবং পিএইচ এর মানটা যদি অনেক ছোট হয়, অনেক ছোট মানে হচ্ছে 0 এর কাছাকাছি, তখন এটি হচ্ছে তীব্র অম্ল। আর পিএইচ এর মানটা যখন একদম 14 এর কাছাকাছি হবে তীব্র ক্ষার। তো পিএইচটা যদি লেস দ্যান 7 হয় তাহলে এটা হচ্ছে অম্লীয়, আর পিএইচ এর মানটা যদি গ্রেটার দ্যান 7 হয় এটা হচ্ছে ক্ষারীয়। এরপর এবার একটু চিন্তা করো তো, ধরলাম একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি একটা অ্যাসিড নিলাম আর একটা হচ্ছে আমি ক্ষার নিলাম। অ্যাসিড হচ্ছে কি শক্তিশালী অ্যাসিড বা তীব্র অ্যাসিড, আমরা শক্তিশালী ধরি, শক্তিশালী অ্যাসিড এবং হচ্ছে কি মানে দুর্বল ক্ষার। তাহলে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার যখন যোগ করা হবে স্বাভাবিকভাবে এখানে প্রকৃতি কি রূপ হবে? অ্যাসিডীয় হবে না? যদি অ্যাসিডীয় প্রকৃতির হয় তার মানে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার যখন যোগ করা হবে তাহলে মিশ্রণের যে প্রকৃতি বা মিশ্রণের যে পিএইচ পাওয়া যাবে, মিশ্রণের পিএইচ কি 7 থেকে ছোট হবে নাকি বড় হবে? ছোট হবে, যেটা হচ্ছে কি অম্লীয়। তো সিমিলারলি আমি যদি যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে নিই তখন মিশ্রণের পিএইচ কত হবে? 7 থেকে বড় হবে। এরপর আমি যদি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নিই যেটা প্রমাণ বেশি হবে ওইটাও তাও 7 এর কাছাকাছি হবে, 7 এর কাছাকাছি। কারণ হচ্ছে কি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার কি করে প্রশমিত করে, আর প্রশমিত হলো হচ্ছে কি 7 এর কাছাকাছি, হয় না? নরমালি চিন্তা করো, যদি তীব্র অ্যাসিড হয় তার পিএইচ এর মান কার কাছাকাছি? 0 এর কাছাকাছি। 0 তো হবে না, ধরে দিলাম 0, তাহলে এজিউম করে দিলাম 0। আর যদি তীব্র ক্ষার হয় তাহলে তার পিএইচ এর মান কার কাছাকাছি? 14। 0 প্লাস হচ্ছে কি 14 ডিভাইডেড বাই 2, তাহলে কত? 7 এর কাছাকাছি। তাহলে যদি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হয়, আর যদি মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার হয় তাহলে কত হবে? কোনো বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন। কারণ হচ্ছে কি মৃদু, তাই না? মৃদু মানে কি দুর্বল, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। নরমালি চিন্তা করো, ধরলাম একটা বলি খেলা, জব্বার বলি খেলা হয় না, ওটা সমাজের মধ্যে প্রতি বছর একটা বলি খেলা দেয়, 2 জন বলি, একটা শক্তিশালী বলি আর কি দুর্বল বলি। যখন 2 জনের মধ্যে খেলা হবে, খেলা তো হবে, বা এই যে শক্তিশালী যে বলিটা একটা হাত দিয়ে ঘুরাবে, এটা হবে, তাহলে একটা বিক্রিয়া হবে, বাট এই বিক্রিয়া কি খুবই ক্ষণস্থায়ী হবে। যে কোনো একজন যদি কি হয় শক্তিশালী হয়।
তো সিমিলারলি দুইজন যদি শক্তিশালী হয় তখন কিন্তু খেলা জমবে, ব্রাজিল আর্জেন্টিনার খেলার মতো হবে, বুঝছো? তখন হচ্ছে কি এই মানে খেলা কি অনেক জমবে, অনেকক্ষণ স্থায়ী হবে বা যে কোনো এক সময় কি শেষ হয়ে যাবে। তো এক্ষেত্রে তাও বিক্রিয়া হয়, বা দুইজন যদি অনেক দুর্বল হয় তখন বলে না আমরা আজকে আর বলি খেলা খেলবো না, তুমিও যাও আমিও যাই। সুতরাং এক্ষেত্রে কোনো বিক্রিয়া সংগঠিত হয় না। তাহলে যেখানে কোনো বিক্রিয়া সংগঠিত হয় না সেখানে হচ্ছে কি নির্বাচন করা আমাদের জন্য এত গুরুত্ব না। সুতরাং মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের বেলায় কোনো নির্দেশকের প্রয়োজন নেই, কারণ এখানে কোনো বিক্রিয়া সংগঠিত হয় না। তাহলে প্রথমে লিখো yes নির্দেশকের ওই যে পিএইচ নরমালি হচ্ছে এই যে পিএইচ টা লেখো, পিএইচ এর পরিসীমাটা নরমালি কি হয় মিটার আর হচ্ছে পিএইচ এর পরিসীমাটা, মানে এটা হচ্ছে অম্লের হয়, এটা কি হবে প্রায় নিরপেক্ষতার কাছাকাছি, কারণ দেখ নিরপেক্ষতার কাছাকাছি, এটা হচ্ছে কি ক্ষারীয়। আচ্ছা এবার লিখো কেস 1 প্রথমে হচ্ছে তীব্র, বইয়ে অনেক কথাবার্তা লেখা আছে, মানে সংক্ষেপে বেসিক যে জিনিসগুলো আমরা লিখে দিব আমরা, লিখো তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার কথাটা লিখো মিশ্রণের পিএইচ লিখো, মিশ্রণের পিএইচ কাটা হিসেবে হবে less than 7 হবে, মিশ্রণের পিএইচ less than 7, মিশ্রণের পিএইচ less than 7, যেহেতু অ্যাসিড হচ্ছে তীব্র আর ক্ষার হচ্ছে কি মৃদু। এরপর লিখো বর্ণ পরিবর্তনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মনে রাখবা, বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা, বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা হচ্ছে 4 থেকে 7 পর্যন্ত, বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা 4 থেকে 7 পর্যন্ত। এরপর লিখো যে সকল নির্দেশকের পিএইচ পরিসীমা 4 থেকে 7 এর মধ্যে অন্তর্ভুক্ত তাদের নির্দেশক হিসেবে নির্বাচন করা হয়, তাহলে এমন একটি নির্দেশক নিতে হবে যে নির্দেশকের পিএইচ মানে বর্ণ পরিবর্তন পিএইচ পরিসীমা 4 থেকে 7 এর মধ্যে হয়, 4 থেকে 7। যেমন একটা এক্সাম্পল দাও, 4 থেকে 7 এর মধ্যে কোনটা হবে বলো তো? কোনটা? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন, কোনটা হলো? কই মিথাইল রেড কি করে আন্দাজে কয়? এই পরিসীমা কত পর্যন্ত আছে? 8.4 পর্যন্ত। সরি আমি ভুল বলতেছি, না এটা পড়ে না নাকি পড়ে? হ্যাঁ পড়ে, এটা পড়ে। এটা কি করবে? তাহলে লিখো যেমন মিথাইল রেড, যেমন মিথাইল রেড, ঠিক আছে? আচ্ছা এটা গেল কেস 1। এরপর দেখো কেস 2, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ঠিক তার উল্টাটা। এখানে কি হবে? মৃদু
অ্যাসিড আর ক্ষার কি হবে এখানে তীব্র মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার আচ্ছা এরপর তাপবির বলতো আমি একটা মিশ্রণ নিলাম এই মিশ্রণের মধ্যে ক্ষার হচ্ছে তীব্র ক্ষার এটা হচ্ছে তীব্র এবং অ্যাসিড হচ্ছে মৃদু মৃদু অ্যাসিড পিএইচ হচ্ছে এই যে মিশ্রণের পিএইচ কার থেকে বড় হবে 7 থেকে বড় হবে তাহলে যদি 7 থেকে বড় হয় এখন 7 থেকে যদি বড় হয় তার বর্ণ পরিবর্তনের পিএইচ এর যে পরিসীমাটা কত হবে এটা দেখতে হবে আমাদের তো এবার লিখো মিশ্রণের পিএইচ ইজ গ্রেটার দ্যান 7 হয় আমার লেখা আছে জাস্ট আমি এডিট করব এখানে তাহলে মিশ্রণের পিএইচ ইজ গ্রেটার দ্যান 7 হয় দেখছো কি হয়েছে হাঁটাহাঁটি করে কেন হাঁটে হাঁটে যে লড়াই হাঁটাহাঁটি তো এরপর যেহেতু মিশ্রণের পিএইচ ইজ গ্রেটার দ্যান 7 হয় তাহলে এখানে বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমাটা হবে হচ্ছে এখানে 8 থেকে 10 পর্যন্ত 8 থেকে 10 পর্যন্ত 8 থেকে 10 পর্যন্ত এরপর যে সকল নির্দেশকের পিএইচ এর পরিসীমা 8 থেকে 10 এর মধ্যে অন্তর্ভুক্ত হয় তাহলে এখানে 7 থেকে 8 এর পরিবর্তে লিখব 8 থেকে 10 পর্যন্ত 10 এর মধ্যে অন্তর্ভুক্ত হয় তাদের নির্দেশক হিসেবে এখানে নির্বাচন করা হবে তো এবার 8 থেকে 10 এর মধ্যে অন্তর্ভুক্ত হয় এইরূপ একটি নির্দেশকের নাম বলা এখান থেকে কোনটা কোনটা ফেনফথেলিন এটা কি পড়ে ফেনফথেলিন পড়বে না তাহলে এটা হচ্ছে ফেনফথেলিন লিখো যেমন ফেনফথেলিন ফেনফথেলিন এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলা এরপর নেক্সট ওয়ান কেস 3 yes এরপর লিখো তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বেলায় পিএইচ 7 এর কাছাকাছি এভাবে দিবা 7 এর কাছাকাছি 7 এর কাছাকাছি মানে হচ্ছে কি 7 থেকে ছোট হতে পারে 7 এর সমান হতে পারে 7 থেকে সামান্য বড় হতে পারে মানে 6.8 6.5 7.5 এরকম হতে পারে 7 হতে পারে মানে 7 এর কাছাকাছি যে কোনো একটা মান এরপর বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা এর পরিসীমাটা অনেক বড় হয় এটা হচ্ছে 4 থেকে 10 পর্যন্ত বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা 4 থেকে 10 পর্যন্ত এরপর যে সকল নির্দেশকের পিএইচ পরিসীমা 4 থেকে 10 পর্যন্ত বা 4 থেকে 10 এর মধ্যে অন্তর্ভুক্ত হয় তাদের নির্দেশক হিসেবে নির্বাচন করা হয় হ্যাঁ না বলো তো এর মধ্যে কে অন্তর্ভুক্ত কোনটা মিথাইল বলেন তাই না ব্যাক টু নিব লাস্টের তিনটা হবে তাহলে লাস্টের তিনটা তাহলে যেমন মিথাইল মিথাইল তারপর হচ্ছে
ফেনলডেন তারপর হচ্ছে ফেনলফথেলিন ল্যাবের নির্দেশক কি হিসেবে ইউজ করছো কোনটা মিথাইল অরেঞ্জ আর ওটা কি ছিল মানে তীব্র কাজ ছিল তার তীব্র কাজ নির্দেশ বাকি তীব্র অম্ল ছিল তীব্র কাজ তাহলে মিথাইল অরেঞ্জ কেন ইত্যাদি ইত্যাদি তাহলে আসলে পারবো তাই না আসলে খুব ফাইটিং করি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো কোনো প্রশ্ন নাই না সবাই বুঝে গেছি তোমরা কত ভালো এক লেকচারে বুঝে যাও দিলাম বুঝে দিলাম ঠিক আছে এবার প্রশ্ন ছিল একটা প্রশ্ন লিখো একটা পাত্র দেওয়া আছে এখানে এর আয়তন হচ্ছে 20 ml 0.1 m CH3 COOH আর এখানে যোগ করা হলো তার মধ্যে 10 ml 0.5 m সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর এদিকে হলো নির্দেশক এদিকে হচ্ছে পিএইচ পরিসীমা বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা এটা এ দিলাম 4.2 থেকে 6.3 তারপর বি যোগ 8.3 থেকে 10 এই পর্যন্ত এরপর প্রশ্ন হচ্ছে টাইট্রেশনে তুমি কোন নির্দেশক ব্যবহার করবে কোন নির্দেশক ব্যবহার করবে টাইট্রেশনে তুমি কোন নির্দেশক ব্যবহার করবে খুবই সোজা এর আগে আমরা যে ব্যাখ্যা করছিলাম প্রথমে হচ্ছে কি মিশ্রণের প্রকৃতি বের করতে হয় আর মিশ্রণের প্রকৃতি দুই ধরনের হতে পারে নয়তো অম্লীয় নয়তো ক্ষারীয় যদি অম্লীয় প্রকৃতির হয় তখন কি হবে পিএইচ এর মানটা লেস দ্যান 7 মানে লেস দ্যান 7 মানে কি পিএইচ এর পরিসীমা যা 7 থেকে ছোট হয় এইরূপ একটা নির্দেশক নির্বাচন করতে হয় এখানে দুটি নির্দেশক দেওয়া আছে এ এবং বি আর যদি দ্রবণটি কি ক্ষারীয় হয় দ্রবণটির প্রকৃতি যদি ক্ষারীয় হয় তখন এমন একটি নির্দেশক ইউজ করতে হয় যার পিএইচ পরিসীমা 7 থেকে বড় তাহলে এখানে দেওয়া আছে দুইটা একটা হচ্ছে অম্লীয় প্রকৃতির জন্য আর একটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির জন্য আমাদের কাজ হলো এখানে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মিশ্রণ তার দ্রবণের প্রকৃতি বের করে নেওয়া এটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া মানে দিয়ে থাকতে পারে আর নাও থাকতে পারে
বাট যদি দেওয়া না থাকে তখন একটা আমরা তো বোঝা যায় যে মনে রাখবা এমন একটা অ্যাসিড দেওয়া থাকবে আর হচ্ছে জৈব অ্যাসিড এবং সকল জৈব অ্যাসিড কিন্তু মৃদু অ্যাসিডই হয়। এখন জৈব অ্যাসিডগুলো কেমনে চিনবো? C8 যুক্ত সকল অ্যাসিড হচ্ছে কি জৈব অ্যাসিড। আর যদি দেওয়া না থাকে তখন হচ্ছে কি যে অ্যাসিড এবং খাদ্যে থাকবে সকল কি হচ্ছে কি এখানে তার ঘনমাত্রা এবং হচ্ছে কি আয়তন দেওয়া থাকবে। আয়তন বের করে তখন ওখান থেকে আমরা প্রকৃতি বের করে নিই। বুঝা গেছে? তো সিমিলারলি দেখবা আমি কি বললাম সকল C8 যুক্ত অ্যাসিড হচ্ছে কি মানে মৃদু অ্যাসিড। আরেকটা জিনিস মনে রাখবা একটা ক্ষার দেখে হচ্ছে বোঝা যায় যেটি হচ্ছে মৃদু সেটি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটি হচ্ছে মৃদু সকল ক্ষেত্রে এবং এই দুটি যৌগ নিয়ে আমরা দেখব হচ্ছে পরে ফার্স্ট পেপারে করবো আমরা কি জানি বাফার দ্রবণ। যখন বাফার দ্রবণ নিয়ে আলোচনা করবো তখন দেখবা একটি ক্ষার সবসময় মৃদু হয় সেটি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং সকল C8 যুক্ত সকল অ্যাসিড হচ্ছে মৃদু হয়। তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মৃদু, এটা হচ্ছে কি তীব্র। তাহলে এখানে আসলে মিশ্রণটাকে বোঝা যায় এটা কি প্রকৃতি আসলে কি হওয়ার কথা, ক্ষারীয় হওয়ার কথা। তো এবার দেখি প্রকৃতি বের করে নিয়ে আমরা লিখো 20 ml 0.1 m CH3 COOH equal to 0.1 into 20 divided by 1000 atomol CH3 COOH এরপর 2 into 10 inverse 3 atomol CH3 COOH এরপর 10 ml 0.5 m sodium hydroxide equal to 0.5 into 10 divided by এখানে দিলাম 1000 atomol CH3 COOH। তাহলে এখান থেকে দেখা যায় 5 নাকি 5 into 10 inverse 3 atomol কি লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার বিক্রিয়াটি করো বিক্রিয়া হচ্ছে CH3 COOH তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান CH3 COO না ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বলা হয় বা ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। তারপর প্লাস খাও পানি খাও ঠান্ডার মধ্যে পানি উৎপন্ন হয়। এবার বিক্রিয়া থেকে দেখা যায় 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে। এখানে অ্যাসিড আছে কত মোল 5 মোল, ক্ষার আছে কত মোল 2 মোল। তাহলে কোনটা বেশি আছে? ক্ষার দিয়ে আছে না বেশি। তো লিখো বিক্রিয়া থেকে দেখা যায় যে বিক্রিয়া হতে দেখা যায় যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু 1 মোল CH3 COOH। সুতরাং সোডিয়াম সরি যেটা বেশি সেটা দাম আমার ভুল হয়েছে এটা করতে হবে। এটা হচ্ছে 1 মোল CH3 COOH equal to 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং 2 into 10 inverse 3 mole CH3 COOH equal to 2 into 10 inverse 3 atomol sodium hydroxide।
সুতরাং অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড equal to 5 minus 3 sorry 2 into 10 inverse 3 atomol. That means 3 into 10 inverse 3 mole. Sodium hydroxide. এবার লিখো যেহেতু বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে, যেহেতু বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে তাই দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। তাই দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। এখানে শেষ হয় না, এখন কোনটা নির্বাচন করবো এটা আগে করতে হবে। হ্যাঁ, এবং মিশ্রণের pH is greater than pH is greater than কত 7 হবে। তাই উল্লিখিত টাইট্রেশনে নির্দেশক হিসেবে বি যৌগটিকে নির্বাচন করতে হবে। বি এই যে যার পিএইচটা 7 থেকে বড় হয়, এই যে বি যৌগটিকে নির্বাচন করতে হবে। এখন প্রশ্ন হলো, এবার দেখো যদি এভাবে বলা হয় এখানে এসিটিক অ্যাসিডের ঘনমাত্রা দেয়া নেই, আয়তনও দেয়া নেই, তখন তো হচ্ছে কি এভাবে গাণিতিকভাবে ক্যালকুলেশন করে আমরা দ্রবণের প্রকৃতি বের করতে পারবো না, পারবো? তখন বুঝে নিতে হবে আসলে দ্রবণের প্রকৃতি কিরূপ হবে। আর যখন এভাবে পূর্ণ ইনফরমেশন দেওয়া থাকবে না, তখন হচ্ছে এমন দুটি যৌগ দেওয়া থাকবে যেন হচ্ছে কি একটি যৌগকে দেখেই বোঝা যায় কার মূলত ঘনমাত্রা মানে কার তীব্রতা কম এবং কার তীব্রতা বেশি। সেজন্য বললাম মনে রাখবা C+H যুক্ত সকল অ্যাসিড কি হবে মৃদু, আর অন্যান্য এগুলা মৃদু হতে পারে, তীব্র হতে পারে। বা দুটি দেওয়া মানে কি বোঝানো যায় তখন কিন্তু তাদের মান দেওয়া থাকবে, আর ঘনমাত্রা এবং আয়তন। আর এই প্রদত্ত ইনফরমেশনটাকে আমরা মোট সংখ্যা বের করে দিব, আর মোট সংখ্যা বের করে হচ্ছে কি তাদের প্রকৃতি বের করে নিব। প্রকৃতি বের করার পর তখন হচ্ছে আমরা বলে দিব নির্দেশক হিসেবে কোনটা ব্যবহার করবো। অনেক সময় হচ্ছে কি নির্দেশকগুলো দেওয়া থাকে না, সেজন্য মুখস্থ রাখতে হবে 4টা, যেগুলো আমি উল্লেখ করেছিলাম 4টা নির্দেশকের pH পরিসীমা এবং এগুলো মনে রাখবা। বললাম না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH এটা হচ্ছে নির্দেশক। চল তাহলে একটা বাড়ি কাজ করি। চট্টগ্রাম বোর্ড 2015 তোমাদের বই আছে এখানে, পেজ নাম্বার 484। চট্টগ্রাম বোর্ড 2015 অক্ষরপত্র বইয়ে সিরিয়াল নাম্বার 3 পেজ নাম্বার 484।
চট্টগ্রাম বলে দাও। বলে দাও। এটা বাড়ি কাজ। এক কাজ করবা, ছবি তুলে ডুবের মধ্যে দিয়ে দিবা, ঠিক আছে? ছবি তুলে ডুবের মধ্যে দিয়ে দিবা। আনসার সহ না, শুধু প্রশ্নটা।